প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আমাদের এক ঘরা নগদান বই নিয়ে। অর্থাৎ এক ঘরা নগদান বই কি এবং এটা কিভাবে আমরা প্রস্তুত করতে পারি এই সংক্রান্ত একদম বিস্তারিত কিছু আলোচনা আমরা আজকে দেখে নিব। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এক ঘরা নগদান বইয়ের কিছু নিয়ম দেওয়া আছে। যেমন প্রথমে বলা হয়েছে অপেক্ষাকৃত ছোট আয়তনের ব্যবসা প্রতিষ্ঠানসমূহ এক ঘরা নগদান বই প্রস্তুত করে থাকে। যারা খুবই ছোটোখাটো কিছু প্রতিষ্ঠান, যাদের খুব একটা বেশি ব্যাংকিং লেনদেনের দরকার পড়ে না বা একদমই লেনদেনের দরকার পড়ে না, সেই সকল প্রতিষ্ঠানগুলো সাধারণত এই এক ঘরা নগদান বই প্রস্তুত করে থাকে। আচ্ছা, যে সকল প্রতিষ্ঠান ব্যাংকের মাধ্যমে কোনোরূপ লেনদেন না করে শুধু নগদ অর্থের বিনিময়ে লেনদেন করে, তারাই এক ঘরা নগদান বই সংরক্ষণ করে। ব্যাংকের মাধ্যমে লেনদেন অধিক নিরাপদ হওয়ায় এরূপ প্রতিষ্ঠানের সংখ্যা এবং এক ঘরা নগদান বই সংরক্ষণ ক্রমশ হ্রাস পাচ্ছে। আচ্ছা, এখানে যে কথাটা বলা হয়েছে, আমরা সাধারণত জানি যে ব্যাংকিং লেনদেনটা আমাদের জন্য সবচেয়ে সেফ এবং এইটা সবচেয়ে আমাদের জন্য নিরাপদ অর্থের দিক থেকে অথবা যে কোনো লেনদেনের জন্য। তো এই জন্যই এখন বর্তমানে এক ঘরা নগদান বই প্রায় নেই বললেই চলে, বা এক ঘরা নগদান বই সংরক্ষণ করার মতো প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম। কারণ শুধুমাত্র নগদের ওপর ডিপেন্ডেন্ট এরকম প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম। যেমন মুদি দোকান অথবা চায়ের দোকান, যেগুলো খুবই ছোট ছোট প্রতিষ্ঠান, তাদের সাধারণত ব্যাংকিং কোনো লেনদেনের দরকার পড়ে না, শুধুমাত্র তারাই এই ধরনের হিসাব চাইলে সংরক্ষণ করতে পারে। এরপরে দেখো আরও কিছু নিয়ম কানুন আমরা দেখে নেই। যেমন এক ঘরা নগদান বইয়ের মধ্যে কলাম সংখ্যা থাকবে মোট 10টি। অর্থাৎ আমরা যদি এক ঘরা নগদান বইয়ের ছক দেখি তাহলে দেখব মোট কলাম সংখ্যা আছে 10টি। তাহলে প্রথমে আমরা একটু আমাদের ছকটা দেখি। দেখো এখানে আমাদের কলাম সংখ্যা টোটাল 10টি। আমরা যদি এক ঘরা নগদান বইয়ের ছক আঁকতে চাই, প্রথমে আমরা এই দাগটা দিয়ে ছকটা শুরু করব। অর্থাৎ একটা টি ছকের মতো প্রথমে আমরা যদি এঁকে ফেলি, তাহলে দুইটা সাইড ভাগ করে সেই সাইডে সমান সমান কলাম আমাদের রাখতে হবে। যেমন তারিখ দুপাশেই দরকার। এবার এখানে থাকবে প্রাপ্তি, এই সাইডে থাকবে প্রদান। ডেবিট পাশে থাকবে প্রাপ্তি এবং ক্রেডিট পাশে থাকবে প্রদান। এবং দুইটা সাইডেই একটা টাকার ঘর দরকার। শুধুমাত্র নগদ টাকার ঘর হলেই কিন্তু আমাদের এখানে হয়ে যাবে। এছাড়াও আমাদের এখানে দুই ধরনের পৃষ্ঠা নং বা দুই ধরনের নং আমাদের এখানে দরকার পড়ে। অর্থাৎ রেফারেন্স হিসেবে আমরা একটা রাখি ভাউচার এবং আরেকটা রাখি খতিয়ান পৃষ্ঠা। অর্থাৎ যেখান থেকে আমরা এই সোর্সটা বা ইনফরমেশনটা পেয়েছি, সেই সোর্সটা চাইলে আমরা এখানে ইনক্লুডেড করে দিতে পারি। আচ্ছা, এই হচ্ছে আমাদের এক ঘরা নগদান বই। এখন এখানে দেখো মোট 10টা কলাম এখানে আছে। দুইটা ভাগে যদি আমরা ভাগ করি, প্রত্যেকটা ভাগে আমরা এখানে 5টা করে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই ভাগে 5টা, আবার এই ভাগেও 5টা কলাম আছে। আচ্ছা, তারপরে পরবর্তী ইনফরমেশনটা দেখি, জের নির্ণয়। শুধুমাত্র নগদ লেনদেন দিয়েই আমরা এখানে উদ্বৃত্তটা নির্ণয় করি। শুধুমাত্র নগদের উদ্বৃত্তটা কত হচ্ছে সেটাই আমরা এই এক ঘরা নগদান বই থেকে জানতে পারি। প্রারম্ভিক মূলধন এবং ব্যালেন্সের ক্ষেত্রে কিছু তথ্য। নতুন ব্যবসার ক্ষেত্রে মালিকের আনা নগদ টাকা মূলধন হিসাব নামে, এবং যদি প্রারম্ভিক নগদ তহবিল দেওয়া থাকে সেটা নগদান বইয়ের ডেবিট দিকের প্রথম দফা হিসেবে ব্যালেন্স বিডি নামে লিখতে হয়। তাহলে দেখো এখানে কি বোঝানোর কথা বলা হয়েছে। এখানে বলছে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান নতুন শুরু করা হয়, অর্থাৎ নতুন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা সেখানে নগদ টাকার আনয়নকে বা ব্যবসা শুরু করা হলে সেই হিসাবটাকে লিখে থাকি মূলধন হিসাব। কিন্তু যদি একটা কন্টিনিউয়াস বিজনেসের কথা বলা থাকে, যেটা চলমান অবস্থায় আছে, সেই ব্যবসার ক্ষেত্রে কোনো একটা মাসের নগদ উদ্বৃত্ত বা প্রারম্ভিক নগদ তহবিলকে আমরা সাধারণত ডেবিট দিকে ব্যালেন্স বিডি নামে লিখে থাকি। এখানে চেকে বা এটিএম থেকে কোনো অর্থ আসবে না। অর্থাৎ চেকে বা এটিএম থেকে যদি কোনো লেনদেন আমাদের হয়ে থাকে, তাহলে সেই এন্ট্রিটাকে আমরা এক ঘরা নগদান বইতে লিপিবদ্ধ করি না।
এবার চলে আসি নগদান প্রাপ্তি বলতে কি বোঝানো হয়েছে। যে কোনো উৎস থেকে নগদ টাকা পাওয়া গেলে তার নগদান বইয়ের ডেবিট অর্থাৎ প্রাপ্তি দিকে আমরা সংশ্লিষ্ট হিসাবের নামে লিখে থাকি। অর্থাৎ যে কোনো নগদ টাকার প্রাপ্তি হলে সেটাকে আমরা প্রাপ্তি পাশে এবং ডেবিট ঘরে, অথবা আমরা বলতে পারি ডেবিট সাইডেই আমাদের প্রাপ্তি অংশটা থাকে, সেই প্রাপ্তি সাইডে সেই সংশ্লিষ্ট হিসাবের নাম উল্লেখ করে লিখে থাকি। এবার আসুন নগদ পরিশোধের ক্ষেত্রে কি হয়। নগদ পরিশোধের ক্ষেত্রে আমরা দেখি যে কোনো ধরনের ক্রয় বা অন্য যে কোনো কারণে যদি আমরা সেই নগদ টাকা পরিশোধ বা প্রদান করে থাকি, সেটা আমরা ক্রেডিট সাইডের প্রদান পাশে ওই সংশ্লিষ্ট হিসাবের নাম দিয়ে উল্লেখ করে থাকি। তার মানে এখানে আমরা যদি আবার ছকটা দেখি, আমাদের এই সাইডে আছে ডেবিট এবং ডেবিট সাইডেই দেখো প্রাপ্তি পাশ। এই প্রাপ্তি পাশে আমরা যে কোনো ধরনের নগদ টাকার প্রাপ্তি সংক্রান্ত লেনদেনগুলো উল্লেখ করব এবং এই সাইডে আছে আমাদের ক্রেডিট পাশ। ক্রেডিট পাশের প্রদানের ঘরে সকল ধরনের প্রদানগুলো, নগদ প্রদানগুলো আমরা এখানে অন্তর্ভুক্ত করব। তাহলে দেখো এখানে আমরা এক ঘর নগদান বই সম্পর্কে জানতে পারলাম। কোন কোন এন্ট্রিগুলো আমাদের নগদান বই অর্থাৎ এক ঘর নগদান বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং কোনটা কোন পাশে অন্তর্ভুক্ত হবে সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। আশা করছি এক ঘর নগদান বই সম্পর্কে সকলেই ধারণাটা ক্লিয়ার হতে পেরেছ। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।